আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পৌষ উত্তর দেওয়ার আগেই তৌসিফ লাইট জ্বালালো। অমনি হলদেটে আলোয় জলজল করে উঠল চারপাশ। চারপাশের সাদা এবং সোনালি রঙের দেয়ালটায় আভিজাত্য ফুটে উঠল। পৌষ এক পলক তাকিয়ে বলল, উঠবো। তৌসিফ সময় গড়াতে দিল না, ঝট করে বউটাকে কোলে তুলে নিল। কপালের মাঝখানে গভীর মিষ্টি একটা চুমু দিয়ে বলল, একটা খারাপ মানুষের কথা মনে পড়ছিল, তাই কথাটা মুখ দিয়ে বের হলো। এখন বলো, তোমার মনটা খারাপ দেখাচ্ছে কেন? আদর কম পড়লো নাকি? পৌষ মুখটা পেঁচার মতো করে বলল। তৌসিফ গলাটা জড়িয়ে ধরল আচমকা। তৌসিফ বউকে শক্ত করে ধরে আছে। আচমকায় তীব্র ব্যথায় কুঁকড়ে উঠল ও। পৌষ গলা থেকে মুখটা সরিয়ে নিয়ে পুনরায় চুমু দিল জখম করা স্থানে। এক পাটি দাঁত বের করে হেসে আদর মিশিয়ে জিজ্ঞেস করল, খারাপ লাগছে জামাই? চালাক তৌসিফ মুহূর্তেই ধরে ফেলল কাহিনী। পৌষের গলায় নজর দিতেই দেখল লাল লাল ছোপ ছোপ দাগ। বউটাকে আদর্শে মন প্রাণ খুলেই করে, তাই বলে বউটা কি সুন্দর প্রতিশোধ নিল। তৌসিফ বিনিময়ে পৌষকে বুকে চেপে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, না তো, খারাপ লাগছে না তো। তাহলে আরেকটা দিই। অসহায় চোখে তাকিয়ে বলল পৌষ। তৌসিফ ওর নাকটায় একটা চুমু দিয়ে বলল, একটা কেন, 100টা তাও। আমি তো পুরোটাই তোমার, একদম আপচোটো। পৌষ লজ্জা পেল বটে, বেহায়া লোক। লজ্জা দিল পৌষকে। পৌষ ওর গলাটা জড়িয়ে রাখলো। পানির শব্দ শোনা গেল বাইরে গেলে, তার সাথে শোনা যাচ্ছে তৌসিফের পুরুষ শব্দে করা গুনগুন, যা ইহকালের একমাত্র শ্রোতা পৌষরাত হক তালুকদার। দুটো হাঁচি দিয়ে থামল পৌষ। রাত এখন প্রায় 12টার ওপর। চুলের তয়লাটা খুলে মাথা মুছে নিল পৌষ। তৌসিফ এখনো আসছে দেখে পৌষই বাইরে গেল। কিচেনে শুধুমাত্র একটা ট্রাউজার পরা তৌসিফ। নাভির নিচে থাকা ট্রাউজারটার দড়ি দুটো ঝুলে আছে। পেছন থেকে বড়ই সুন্দর দেখালো তাকে। হাতের মাসলগুলো ফেলে ফেপে আছে। চওড়া কাঁধের সুন্দর পুরুষ। পৌষের মনটা আন্দোলিত হলো। বলে কয়ে একখানা জামাই তার। মনটা মাঝে মধ্যে চায় বয়সে বড় ওই জামাইটার কাঁধে ঝুলে থাকতে। এতে মানুষ তাকে বান্দর বললেও সমস্যা নেই। আবার মাঝে মধ্যে মনটা চায় তৌসিফকেই নিজের কোলে বসিয়ে রাখতে আর বলতে, আপনি সারাদিন এভাবেই থাকুন, আমি দেখব আপনাকে মন ভরে। পুরুষের প্রেম ভয়ঙ্কর, তবে নারীর প্রেম ভুবন ভুলানো। এই যে মনের গহীনে এত এত প্রেম, কিন্তু পৌষ তা প্রকাশ করতে অপারগ। বড়ই আফসোসের বিষয় এটা। এক পা দুপা করে এগিয়ে গেল পৌষ। পেছন থেকে গালটা রাখলো তৌসিফের উন্মুক্ত পিঠে। তৌসিফের চলন্ত হাতটা তখন থামে। বুয়া আজ পৌষের জন্য রান্না করেনি। মূলত রান্নার ওই বুয়া আজ আসেনি, তার স্বামী অসুস্থ, 2 দিনের ছুটি চেয়েছে। কাল হয়তো চলে আসবে, তাই রান্নাটা এখন তৌসিফই করছে। নুডলসে মশলা দিয়ে তৌসিফ অনুভব করলো পিঠের গালটাতে। পৌষ আস্তে ধীরে রয়ে শয়ে নিজের শরীরটার ভরটাও তৌসিফের ওপর দিয়ে দিল। তৌসিফ চুলার গ্যাসটা একদম কমিয়ে দিল। পেছন দিকে হাত দিয়ে ধরল পৌষকে। অতঃপর নিচের কাছে এনে বুকে টেনে নিল। ভেজা চুলে হাত গলিয়ে দিল অতি যত্নে। ডাকলো নরম স্বরে, পোস্টাত, বেশি খারাপ লাগছে? দুর্বল দেখাচ্ছে হানি। মাথাটা গোল গোল ঘুরছে, উঠে দাঁড়াতেই সব ঘোলা লাগলো। তপ্ত শ্বাস ফেলে তৌসিফ। আজ দুপুরে মেডিসিনটা মিস গেল। তৌসিফের একদমই খেয়াল ছিল না, আর পৌষ নিজে কোনোদিন সেধে নিজের খেয়াল রাখবে না। পৌষ 2 হাতে জড়িয়ে রাখলো তৌসিফকে। পুরোটা তৌসিফ ওর ছোট বাহুতে আটে না, তাই যতটুকু পারলো হাত মেলে দিল। তৌসিফ একটা বড় প্লেটে নুডলস সার্ভ করলো। অতঃপর জিজ্ঞেস করলো, হাঁটতে পারবে? কোলে তুলি? পারবো তো। তৌসিফ মানল না অবশ্য। পৌষকে পাচা কোলে তুলে নিয়ে বলল, প্লেট হাতে নাও। হাত বাড়িয়ে নিল পৌষ। তৌসিফ হাঁটা দিল রুমে। পৌষকে খাটে বসিয়ে নিজেও পাশে বসলো। চামচে নুডলস পেঁচিয়ে মুখে দিল পৌষ। ঝাল ওর পছন্দের, লোকটা জানে সেটা,
তাই তো ঝাল দিয়ে বানিয়েছে। তৌসিফের রান্নার হাত ভালো। পরবর্তী চামচটা তৌসিফের সামনে দিতেই তৌসিফ মুখ খুলে খেয়ে নিল। খেতে খেতেই বলল, তোমার সাথে থাকতে থাকতে অভ্যেস আমারও না হয়ে যায় হানি। হলে হবে। আমার বড়ি নষ্ট হয়ে যাবে তো। হোক, তাতে কি? কাকে শো অফ করবেন আপনি? হ্যাঁ, কাকে দেখাবেন এই পেটানো শরীরটা? কি কথা বলুন, বলেন না কেন? নিশ্চিত আপনার মধ্যে সমস্যা আছে, না হলে মেয়ে মানুষ আপনাকে দেখলেই কেনই ডিশ পিটিশ করতে চাইবে? তৌসিফ অবাক হলো। ও কি বলল আর পৌষ কি বুঝলো? রাগে গপ গপ করে গিলছে নুডলস। তৌসিফ ভাবলো ওকে আর দিবে না, কিন্তু না, বউয়ের তার মন বড়, তাই তো রাগ করেও তার মুখের সামনে দিল। তৌসিফ খেতে খেতে বলল, বড়িটা তো তোমার জন্যই ঠিক রাখি। চোখের দৃষ্টি ফেলে তাকালো পৌষ। সন্দেহের চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, মানে? বলেই শুরুত করে নুডলস টেনে নিল। ইস, তৌসিফ এহেন শব্দ করতেই পৌষ না বুঝে জিজ্ঞেস করলো, কি হলো? লুডুসটা খেয়ে নিলে? তো আমি নিতাম। ছোট ছোট চোখে তাকিয়ে পৌষ তৌসিফ চামচে নুডলস তুলে পৌষের মুখে দিল। অতঃপর ওখান থেকে নিজেই একটা নিল। পৌষ এই কাহিনী সিনেমায় দেখেছে, বাস্তব অভিজ্ঞতা যে এতটা সুন্দর হবে তা ওর জানার বাইরে। টুপ করে ওর ঠোঁটে চুমু দিয়ে তৌসিফ বলল, মেডিসিন খাবে কাল দুপুরে, আমি ব্যস্ত থাকলেও খেয়ে নিও। আর হ্যাঁ, তোমার ড্রেস কাল সকালে চলে আসবে। আপনি না বলেন বাসাই হবে? হবে তো। তাহলে আবার এইসবের কি দরকার? 100 বার দরকার। আমার বউ সবচেয়ে বেশি সুন্দর লাগবে, তার সৌন্দর্য আমি আজীবন দেখব, চোখ জোড়াবো। পৌষ হাসল, তবে মুখে নিজের ভালোবাসাটা প্রকাশ করল না। সব গুছিয়ে বিছানায় এলো তৌসিফ। পৌষকে বুকে নিতেই একবার ভাবলো বাচ্চার কথা তুলবো, কিন্তু পরক্ষণেই ভাবলো এভাবে শুকনো মুখে বাবু চাইলে কেমন দেখায়। এত বড় একটা উপহার তো এমনি এমনি চাওয়া যায় না। তৌসিফ একটু বন্দোবস্ত করেই চাইবে। পৌষ ওর বুকে আঁকিবুকি করছে আঙুল দিয়ে। পৌষের তাড়নায় তৌসিফ বলে উঠল, উস্কানিমূলক ছোঁয়া দিচ্ছ কেন হানি? পরে আমার দোষ দিও না কিন্তু। খারাপ লোক। আমি কি করলাম? পৌষ মুখ ঝামটা মেরে সরতে চাইলো, বলতে লাগলো, একটু আগে কি করেছেন? হ্যাঁ, এখন আবার বলছেন সরুন। ছাড়ুন আমায়। ছাড়ুন বলছি, ধরবেন না। আরে আরে, কি কোথায় যাচ্ছ তোতা পাখি? এই দেখো, আমি ভদ্রলোক হয়ে যাচ্ছি। আহা পুষরাত, আচ্ছা আচ্ছা বাবা, আর জ্বালাবো না। কিসের কি পৌষ থাকবে না, এদিকে তৌসিফও ছাড়বে না। শেষমেশ ওর বুকের মাঝে আটকা পড়ল তোতা পাখিটা। তৌসিফ সযত্নে তাকে বক্ষপিঞ্জরের মাঝে আটকে নিল। সকাল থেকে বিয়ের তোড়জোড় চলছে। সোহা রুম থেকে বের হয়নি এখনো। সেদিকে অবশ্য তৌসিফ মাথা মারছে না। সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছে শুধু। তাওহিদ বা তৌফিক আদৌ আসবে কি না আসবে তা তাদের ব্যাপার। তৌসিফ বলার দরকার বলেছে। মিনুকে ডাক দিতেই ও এগিয়ে এলো। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, সোহাকে বল ওর জন্য শাড়ি পাঠিয়েছে মেহেদি, তাই কাল যেই লেহেঙ্গা এনেছে ওটা আজ না পড়তে। মিনু মাথা নেড়ে চলে গেল। রুমে বসে অবশ্য সোহা শুনেছে। বিতৃষ্ণা নিয়ে তাকিয়ে রইল ও শাড়িটার দিকে। লাল রঙের একটা জামদানি শাড়ি, কতই বা মূল্য হবে এটার? 5 অথবা 10,000। অথচ সোহা বাসাতেই এর চেয়ে দামি পোশাক পরেছে। তার শাড়িগুলো ব্র্যান্ডের, কিন্তু এই শাড়ি দেখেই বোঝা যাচ্ছে নিউ মার্কেট থেকে আনা। কোথায় বিয়ে দিচ্ছে তৌসিফ তাকে? কে সে যার বিয়ের জন্য বউকে এত কম দামি শাড়ি দেয়? সোহা গায়ে তুলবে তো দূর, ছুঁয়েও দেখবে না। রাগে ফুঁসতে থাকা সোহা জানলও না কারো সারাদিনের খাটনির টাকা দিয়ে কেনা এই শাড়ি। হুট করে বিয়েতে এর থেকে দামি কিছু কেনার সামর্থ্য তার নেই। তার খুব শখের কিছু বিক্রি করে শাড়িটা সে কিনেছে। না হয় মাসের শেষ দিকে একজন চাকরিজীবী কোথায় পাবে টাকা? গটগট পা ফেলে সোহার রুমে সোজা ঢুকলো তৌসিফ। এখনো রেডি হওয়ার সময় পায়নি সে। সোহার পরনে নিজের কিনে আনা দামি লেহেঙ্গা। তৌসিফ শুরুতেই ধমকে উঠল, বলেছিলাম না শাড়ি পরতে? মিনু বলছে না?
মেহেদিটা চলে আসবে যে কোনো সময়। শাড়ি পরো, 10 মিনিট দিলাম, যেটা মেহেদি পাঠিয়েছে। তৌসিফের ধমকগুলো যেন গায়ে কাটার বর্ম ফুটালো। সোহার বুকটা কেঁপে উঠল মুহূর্তের মাঝে। ঘর কাঁপানো যেন প্রতিটা শব্দ তার। শিউরে ওঠে সোহা, টলমল হয় চোখ জোড়া। তৌসিফ পাত্তা দিল না। সোহা বুকে সাহস জমা করলো, শেষবারের মতো চেষ্টা করলো বিয়েটা আটকাবার। আমি বিয়েটা করতে চাই না। নিচু শব্দে বলল সোহা। তৌসিফ যেন কথাটা কানেই তুলল না, কেমন একটা চাহনি দিল, অতঃপর গমগমে গলায় বলল, তৈরি হও শীঘ্রই। আমি বলেছি মেহেদিকে বিয়ে করব না। দেখো কি পাঠিয়েছে আমাকে। এই শাড়ির মতো 3টে শাড়ি আমার ড্রেস বিক্রি করলেও পাওয়া যাবে। তাহলে নিজের ড্রেস বিক্রি করে দাও। মানে সেটাই যেটা বললাম। আমি তৌসিফের মুখের কথার উপর দিয়ে টপকে কোনো কাজ করলে ছুঁড়ে ফেলে দিতে সেকেন্ড সময়ও লাগবে না। হয় আজ মেহেদিকে ভদ্রভাবে বিয়ে করো, নয়তো আমার বাড়ি থেকে আউট। আর হ্যাঁ, যে ড্রেসের বড়াই করছো সেটার উপযুক্ত কিনা ভেবে দেখো। আমি ঠাঁই না দিলে আজ কোথায় থাকতে ভেবেছ? সদরঘাটে গার্মেন্টসে চাকরি করে খেতে হতো। তখন এত তুলু তুলু ভাব থাকতো না। নীল দুনিয়া থেকে বের হও, কারণ কার টাকায় পা মাটিতে রাখো না, ভেবে দেখো। কাঠখোট্টা বলায় কথাগুলো বলেই বেরিয়ে গেল তৌসিফ। মেজাজটা যেন খারাপ হয়ে গেল ওর। মনে মনে বিশ্রী এক গালি দিতেও যেন ভুলল না। প্যান্টের পকেটে হাত দিতেই দেখলো সিগারেটের প্যাকেটটা নেই। এবার বেজায় বিরক্ত তৌসিফ, মুখটা যেন বিতৃষ্ণা লাগছে তার। একটা শোক টান এখন দিতেই হবে। ধূপধাপ পা ফেলে রুমে ঢুকেই ড্রয়ের হাতে পকেটে নিল, লাইটার দিয়ে জ্বালিয়ে মুখে গুজেই লম্বা এক টান দিল। মুহূর্তেই নাক মুখ দিয়ে গলগলিয়ে ধোয়া বের হলো। সবাইকে কাজ বুঝিয়ে দেয়া হয়েছে, কাজীও শীঘ্রই চলে আসবে। মেহেদিরা আসলেই তৌসিফ আগে বিয়েটা পড়াবে। খাওয়া দাওয়া হাল হকিকত জিজ্ঞেস করার বহুত সময় আছে। মাথাটা এলিয়ে দিল তৌসিফ। সাইড থেকে চিনচিন করছে, তবে খুবই অল্প। হঠাৎ কারো কাশির শব্দ পেয়ে হাতে থাকা সিগারেটটার দিকে তাকালো তৌসিফ। খেয়াল করলো কাশতে কাশতে ওর দিকে তেড়ে আসছে পৌষ। পরনে পাকিস্তানি একটা গারারা। উল্টে পড়বে নাকি উষ্টা খাবে সেই খেয়াল নেই। তৌসিফ মাথাটা তুলেই কোনো মতে শুধু বলেছে, উষ্টা খাবে তো হানি। কথাটা বলেই যেন আরো খেপালো সে তার হানিকে। এক ঝটকায় তৌসিফের কিছুটা উপরে উঠে এলো পৌষ। ঝাঁঝালো গলায় বলে উঠল, আমি উষ্টা খেয়ে বুষ্টা হয়ে যাই, এরপর বুষ্টা হয়ে চাঁদের দেশে চলে যাই। সেখানে গিয়ে কাঁথা বানাই, সেই কাঁথা ফিক্কে ফিক্কে পৃথিবীবাসীকে পাঠাই, তাতে আপনার কি? হ্যাঁ, তৌসিফ যে না চাইতেই সুনামি ডেকেছে তাও খুব সহজেই বুঝে গেল। এলোমেলো চুলে বউটাকে ঠাকুমার ঝুড়ির ডাইনের মতো লাগছে। এই কথা অবশ্য বলা যাবে না, বললেই জাহাপনার হুকুম তামিল করে গর্দান যাবে। তৌসিফ আবার কচিতে কচিতে বউকে সালাম দিয়ে চলে। এই যেমন এই মুহূর্তে বউ খেপাটে হয়ে আছে, যে কোনো মুহূর্তে সে হামলা দিতে পারে। তৌসিফ এই অবস্থায় শান্ত। সংসার সুন্দর করার এক মোক্ষম হাতিয়ার হলো চুপ থাকা। একজন আগুন তো অন্যজন পানি। আগুন কখনো আগুন নেভায় না, আবার পানিও পানিতে কোনো উদ্দীপনা সৃষ্টি করে না। তারা একদমই নিটল। তাই তো হতে হবে বিপরীতমুখী। তৌসিফ আবার পানির ভূমিকায় আছে, কারণ বউ আছে আগুনের ভূমিকায়। এর কারণ অবশ্য যথাযথ। সিগারেট খাওয়া পছন্দ করে না পৌষ। মেয়েটার কাশি উঠে যায়। তৌসিফও ততটা খাচ্ছে না, তবে মুখের তৃষ্ণা অথবা বহু পুরাতন অভ্যাস যাই হোক না কেন, সেটার নিবারক হিসেবে খুব মাঝে মধ্যে সুকটান দেয়া হয়। পৌষ যে এত তাড়াতাড়ি বেরিয়ে আসবে তাকে জানতো। জানলে বুঝি নিজের বউকে চাঁদে গিয়ে কাঁথা বাড়ানোর মতো কাজে লিপ্ত হওয়ার মতো দুঃখ তৌসিফ দেয়? মোটেও দিত না। হঠাৎই হাতে টান পড়লো। তৌসিফ দেখলো পৌষ ওর হাত ধরে টানছে সিগারেট নিতে। মুখ খুলে তৌসিফ শুধু জিজ্ঞেস করলো, আহা, এটা টানছো কেন? ফেলছি তো। ফেলবেন কেন? আমি খাবো, দিন আমাকে, এক্ষুনি দিন, আমিও খাই, দেখি কি এমন আছে যা আপনাকে টানে। কোন সুখ আছে এটাতে যা আপনাকে ছাড়তে দেয় না? এটা কি এমন মধু আছে এটাতে? বলুন আমায়, দিন আমায়, আমিও খাবো, দেখবো আমি আজ। মুখে বলতে বলতে সমান তালে টানছে পৌষ। তৌসিফ জানে বউ তার কিছুটা তার ছিঁড়া, তাই তো ঝট করে আগে সিগারেট নিভালো। এক হাতে পৌষকে আটকে রেখে অন্য হাতে থাকা সিগারেট ফেলে দিয়ে আস্তে করে বলল,
আচ্ছা রে বাবা, আর খাবো না। আমি কেন আপনার বাবা হব? বউ লাগি আমি, বউ। ব যোগ উ, বুঝেছেন? বুঝেছি। সিগারেট খাবো। দেয়া যাবে না। কেন? হৃৎপিণ্ডে হামলা দিবে। ও তাই নাকি? আহা, ইহা কিতা বলিলেন আপনি? ও মা, আজ প্রথমবার শুনলাম। কি আশ্চর্য, আমি তো বিস্মিত হয়ে গেলাম। এই ধরুন আমায়। এই কথা শোনার আগে আমি মরে গেলাম না কেন? সিগারেট হৃৎপিণ্ডে মামলা দেয়? ওফ, কি অবাক করা কথা! হায় তওবা, 3 বার তওবা। এমন বিশ্রীভাবে যে পৌষ ভেঙাবে তা কাশ্মীর কালেও ভাবেনি তৌসিফ। মুখটাকে যে চার চামড়া করে ব্যঙ্গ করে যাচ্ছে পৌষ। কটূক্তিগুলো খুব সহজে হজম করে চুপ করে তৌসিফ হাত বাড়ালো। পৌষের চুলে হাত দিলে নিলেই তরাক করে সরে দাঁড়ালো। একদম শটান হয়ে দাঁড়িয়ে পাংশুটে মুখ করে বলল, আজ আমার ধারে কাছে আসবেন না আপনি। যদি এই সিগারেট ছাড়তে পারেন সেদিন আসবেন। তৌসিফ উঠে দাঁড়ালো। বেশ ঠান্ডা স্বরেই বলল,